নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। এখন তো আজও প্রথা বা রীতি মেনে আমি যেভাবে প্রবাদ প্রবচন বা বাগধারা পড়াতে শুরু করেছিলাম, আজকেও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে বন্ধু, আজ আমার স্বনির্মিত প্রবাদ প্রবচনের তৃতীয় ক্লাস, আর টোটাল প্রবাদ প্রবচন বা বাগধারার 27 নম্বর ক্লাস। তোমরা জানো বন্ধু যে প্রবাদ প্রবচনের ক্লাস করাতে গিয়ে আমি সরাসরি ক্যামেরায় থাকিনি, ক্যামেরার নেপথ্যে থেকে প্রত্যেকটা বিষয়কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে প্রবাদটা কীভাবে উৎপত্তি হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রবাদটা ব্যবহার করব, বা প্রবাদের উৎপত্তি কী, এর প্রাসঙ্গিকতা কোথায়, প্রত্যেকটা বিষয় তোমাদের ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকেও কিন্তু সেই চেষ্টাটা করব। সেদিক থেকে বন্ধু, আজ প্রথমেই স্বনির্মিত প্রবাদের যে প্রবাদটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে চোখের দোষে সব হলদে। আজকে চেষ্টা করবো বন্ধু স্বনির্মিত প্রবাদের তৃতীয় ক্লাসে টোটালটা কমপ্লিট করে দিতে, কারণ দুটো ক্লাস হয়ে গেছে, তিনটের মধ্যে আশা করি কমপ্লিট করে দিতে পারবো। এই যে চোখের দেশে সব হলদে, চোখের দোষে বিষয়টা কেমন বলো তো? অর্থাৎ চোখের ন্যাবা রোগ জন্মালে, ন্যাবা রোগ মনে হচ্ছে সাধারণত যারা কম দেখতে পায় এমন, যে চোখের ন্যাবা রোগ যদি থাকে তাহলে সব জিনিসই কিন্তু হলুদ বর্ণের মনে হয়। অর্থাৎ যার মন খারাপ সে সকলকেই কিন্তু খারাপ দেখে, এই অর্থে কিন্তু এটা। অর্থাৎ যে ধরনের মানুষ তার মনে বাকি সবাই সম্পর্কে সেই ধরনের একটা কিন্তু ধারণা জন্মে। কারণ আমরা ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, একটা সাধু গঙ্গার এপারে ভোরে স্নান করতে নেমেছে, ওপরে দেখে আরেকটা লোক স্নান করতে নেমেছে, তখন সাধুটা ভাবছে কি ও আমার থেকে বড় সাধু। আবার একদিন দেখা যায় একটা সব থেকে বড় ডাকাত এরপরে স্নান করতে নেমেছে অনেক রাত্রে, আবার সে দেখে ওইদিকেও মানে ভোরের দিকে একজন স্নান করতে নেমেছে, তখন এই ডাকাতরা হচ্ছে ও সব থেকে বড় ডাকাত। এই যে যেমন তার মনে সেই ভাবনাটাই কিন্তু জেগে ওঠে। একে ইংরেজিতে এভাবে বলা হয় যে অল অ্যাপিয়ার ইয়েলো টু দ্য জেন্ডাইজড আইজ। মানে জেন্ডাইজ মানে জন্ডিস আইজ যাকে বলতে পারো, জন্ডিস হওয়া যাকে বলা হচ্ছে। তার চোখকে বলে চুরি করতে, মানে চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে। এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা প্রবাদ। মানে দুদিক বজায় রাখা, মানে বরের ঘরের পিসি কনের ঘরের মাসি যাকে বলা হচ্ছে, মানে যে দুদিকেই তাল লেখে চলে, দু নৌকায় পা দিয়ে চলা, এরকম একটা বিষয়। এটার কারণ হচ্ছে চোরকে বলছে তুমি চুরি করো, তাহলে চোরের কাছে ভালো থাকলে, আর গৃহস্থ বলছে তুমি সজাগ হও, চোর চুরি করতে পারে, দুজনের কাছে ভালো থাকার একটা ব্যবস্থা। আসলে এই ধরনের মানুষগুলো কারো কাছে ভালো থাকতে পারে না। ইংরেজিতে এই প্রবাদটাকে বলা হচ্ছে হান্টিং উইথ দ্য হোন্ড অ্যান্ড রানিং উইথ দ্য হেয়ার। পটা চোর খোঁজে অন্ধকার। চোর খোঁজে অন্ধকার বিষয়টা মানে কি, চোর সবসময় অন্ধকার খোঁজে কি, যাতে সে চুরিটা করতে পারবে। মানেটা হচ্ছে সবাই নিজের সুবিধা খোঁজে, কারণ অন্ধকার থাকলে চোরের চুরি করার সুবিধা, এই জন্য প্রত্যেকটা মানুষের নিজের সুবিধা খোঁজে, এই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয়েছে। পরে হচ্ছে চোর চায় ছ্যাঁচা বেড়া। এই যে চোর চায় ছ্যাঁচা বেড়া মনে হচ্ছে এই যে ছ্যাঁচা বাঁশের বেড়া সহজে ভেঙে মানে বাড়ির ভিতরে প্রবেশ করা যায়, তাতে চুরির সুবিধা হয়। অর্থাৎ অন্যায় কাজের সুযোগ অন্বেষণ করতে প্রত্যেকেই কিন্তু চায়। পটা হচ্ছে চোর ছ্যাঁচোর চোপাইদর আগে দৌড়ে ঠাকুরমার। বিষয়টা কেমন বলো তো? চোর এবং ছ্যাঁচটা লোকেরা মন্দ কাজ করেও মুখে খুব সাফাই দেখে, মানে গলাবাজি করে, এবং তারা হচ্ছে শপথ করার জন্য আগেই কিন্তু ঠাকুর ঘরে ছুটে যায়। অর্থাৎ সে চুরি করেছে, তারপরে ঠাকুর ঘরে ছুটে যায় যে গলাবাজি করে আমি করিনি, এটা ওদের স্বভাব। সেই জন্য এটা তৈরি হয়েছে যে চোর ছ্যাঁচোর চোপাই ধরো, মানে চোপা মানে চিৎকার করা, জোরে জোরে কথা বলা, সেটা তাকে চোপা বলায়। আগে দৌড়ে ঠাকুর ঘরে প্রমাণ দিতে যায় যে আমি কিছু করিনি। এই যে চোর ডাকাতের ভয় পেটে পুললে রয়। চোর ডাকাতের ভয় মনে হচ্ছে মানে এটা সাধারণত বলতে হয় মানে পেটের, মানে উদর সর্বস্বের প্রতি প্রযুক্ত, অর্থাৎ যে খুবই খায় এরকম, যে চোর ডাকাতের ভয় পেটে পুললে রয়, মানে তোমার যেখানে চোর ডাকাতের ভয় আছে সেখানে তুমি খেয়ে নাও সব কিছু, তাহলে চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ এই যে ভোগ করে নাও প্রত্যেকটা জিনিস। তারপরটা হচ্ছে চোর ধরতে চোরকে নিযুক্ত করা। চোর ধরতে চোরকে নিযুক্ত করা মানে হচ্ছে বলতে পারো কাঁটা দিয়ে কাঁটা তোলা, শত্রুদের শত্রু নিধন করা, এরকম। ইংরেজিতে এই প্রবাদটা ব্যবহৃত হয় সিট এ চিপ টু ক্যাচ এ থিপ। এইভাবে ইংরেজিতে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়।
পরটা হচ্ছে চোর ভালো তো বেকুব ভালো না। এই যে চোর ভালো তো বেকুব ভালো না মানে হচ্ছে একটু বুঝবে যে একটু সাবধান থাকলে চোরের হাত থেকে মানে মুক্তি পাওয়া যায়, কিন্তু বেকুব যে কখন কি বিপদ ঘটায় বসে সেটা কিন্তু ঠিক করা যায় না। বেকুব মানে বোকা মানুষ, বেয়াদব মানুষ সাধারণত কী করবে বসে সেটা সাধারণত কিন্তু বোঝে না, তুমি বুঝতেই তো পারবে না, কারণ তুমি একটু সজাগ থাকলে চোরের চুরি বন্ধ করতে, কিন্তু বেকুব নির্বোধ মানুষ যেটা সে কখন কোথায় কী করে বসে তোমাদের বুঝে ওঠার আগে সে কিন্তু করে ফেলবে। ওটা চোর পারলে বুদ্ধি বাড়ে, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। এই যে চোর পারলে বুদ্ধি বাড়ে হচ্ছে চোর যখন এলো তখন তুমি চুরিটাকে কীভাবে রক্ষা করবে সেটা ভাবনা চিন্তাই করতে পারলে না, অর্থাৎ চোর চলে যাওয়ার পরে ভাবলে যে না আমি তো এটা এইভাবে করলে পরে ভালো হতো। বিষয়টা কেমন হলো তো, অর্থাৎ কার্যকালে উপস্থিত বুদ্ধির অভাব যদি হয় তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে লুকিং আপ দ্য স্টাবেল ডোর আফটার দ্য হর্স ইন স্টোলেন। পরটা হচ্ছে চোর মজে সাত ঘর মজিয়ে। এই যে চোর মজে সাত ঘর মজিয়ে মানে হচ্ছে চোর ধরা পড়লে অনেক নির্দোষ লোক না জেনে তার সঙ্গে মানে মানে এই যে বন্ধুত্ব রাখার দরুন শান্তিরক্ষকের হাতে অযথা নিগ্রহ ভোগ করে। অর্থাৎ এই যে চোর মজে সাত ঘর মজিয়ে মানে কি, চোর ধরা পড়লো, এবার চোরের সঙ্গে যারা বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক ছিল, বাকি লোকের কাছে প্রমাণিত হয়ে গেলো তারা হয়তো এই চোরের সঙ্গে হচ্ছে যুক্ত, এই জন্য হচ্ছে চোর মজে সাত ঘর মজিয়ে মানে বাকিদের সঙ্গে নিয়ে। হচ্ছে চোরা গরুর সঙ্গে বা অপরাধে কপিলার বন্ধন। এই চোরা গরুর সঙ্গে কপিলার বন্ধন বিষয়টা কেমন বলতো, অর্থাৎ দোষীর সঙ্গে থাকলে নিরপরাধ ব্যক্তিও তার সঙ্গে কষ্ট পায়। এটা একটা মানে গল্প আছে পুরাণের, যে ইন্দ্রদেব সগর রাজার যে যজ্ঞের ঘোড়া সেটা চুরি করে ধ্যানমগ্ন কপিল মুনির কাছে কিন্তু মানে আশ্রমে রেখে এসেছিল, এবং অশ্বরক্ষকগণ অনুসন্ধান করতে করতে তখন ওই কপিল মুনির আশ্রমে উপস্থিত হয় এবং অশ্ব দেখে কপিল মুনিকে চোর অশ্বচোর মনে করে তাকে কিন্তু লাঞ্ছনা করে। তাই বলছে এই যে চোরা গরুর সঙ্গে কপিলার বন্ধন, ফলে অটোমেটিক অর্থাৎ দোষীর সংস্পর্শে থাকলে নিরপরাধ ব্যক্তিও কিন্তু দোষী হয়ে যায়। তবে পণ্যমাঝে বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এখন এবার চলে যাব চোরানাশনে ধর্মের কাহিনী। আমি খুবই এই প্রবাদটা ব্যবহার করি ব্যক্তিগতভাবে। এই যে চোরানাশনে ধর্মের কারণে চোরকে যতই তুমি ধর্মীয় কথা ভালো কথা শোনাও না কেন সে কখনোই শুনবে না। ব্যাপারটা হচ্ছে অর্থাৎ দুষ্ট প্রবৃত্তির খারাপ প্রবৃত্তির মানুষ যারা তাদের যতই সৎ পরামর্শ দাও না কেন তারা কখনোই কিন্তু নেবে না। ব্যাপারটা চোরে কামারে দেখা নাই শীতকাঠি গড়া। এই চোরে কামারে দেখা নাই শীতকাঠি গড়া মানে হচ্ছে একটা গল্প আছে এরকম, যে চোর খানিকটা লোহা রাত্রেবেলা কামার সালে ফেলে দিয়ে যায়, আর সকালবেলায় কামার সেই লোহা দেখে বুঝতে পারে যে চোর শীতকাঠি প্রস্তুত করার জন্য এটা রেখে। শীতকাঠি প্রস্তুত করা মানে মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করে ঘরের ভেতরে প্রবেশ করা। তখন কামার তার শীতকাঠি গড়ে রাত্রেবেলা সেইখানে রেখে দেয়। চোর ঠিক সময়ে এসে সেখান থেকে শীতকাঠি নিয়ে কামারের পারিশ্রমিক সেখানে রেখে দেয়। পরস্পর অজ্ঞাতভাবে কার্য সাধন হইলে এই প্রবাদ প্রযুক্ত, অর্থাৎ কেউ কাউকে চেনে, অর্থাৎ প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটলে তখন বলে চোর কামারে দেখা নেয় শীতকাঠি গড়া। পরটা চোরে চায় ভাঙা বাড়ায়। চোরে চায় ভাঙা বাড়া মানে হচ্ছে দুষ্টু লোক যারা, খারাপ প্রকৃতির লোক যারা, তারা নিজেদের স্বার্থসিদ্ধির সবসময় উপায় অন্বেষণ করতে থাকে যে কীভাবে নিজেদের স্বার্থসিদ্ধি করা যাবে। তারা চোরে চোরে মাস্তুত, খুবই জনপ্রিয় প্রবাদ, খুবই জনপ্রিয় প্রবাদ এই যে চোরে চোরে মাস্তুত ভাই। বিষয়টা হচ্ছে একটা বলি গল্পটা, তাহলে বুঝবে তোমরা, কারণ তোমরা যেন প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কীভাবে হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে আমি ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখানে কিন্তু আমার অডিওতে যে বাগধারা বা প্রবাদ প্রবচনের ক্লাসের বিশেষত অন্য কোনো জায়গায় কিন্তু তোমরা এই তথ্যটা পাবে না যে ভেঙে ভেঙে প্রবাদের উৎপত্তি কীভাবে হয়েছে সেটা বোঝানো। যে একদিন একদল চোর যে গৃহস্থের অনেক জিনিসপত্র চুরি করে এবং ভোর হয়ে যায়, তাদের অসুবিধা দেখে নিকটবর্তী এক আস্তাবলের এক চৈশের মানে চৌকি নিয়ে তার উপর চোরাই বাসন তারা রেখে চাদর ঢাকা দেয় এবং চারজনে তোমার এই যে খাটটা সেটা কাঁধে করে মানে নিয়ে যেতে থাকে এবং বলহরি হরিবোল মানে সাধারণত মৃতদেরকে যেভাবে নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য হিন্দু ধর্মে, সেটা বলে চিৎকার করতে করতে যেতে থাকে যেন তারা মরপড়াইতে যাচ্ছে।
ফলে পথে এক পাকা চোরের সঙ্গে দেখা হয়। সে বলে ওঠে যে ওই যে নল দেখা যায়। তখন চোরেরা দেখলো একটা মানে সাধারণত গাড়ুর নল বাইরে মানে মানে ওই মরার দেহটাকে যেভাবে ঢেকে রেখেছে তার থেকে বাইরে বেরিয়ে এসেছে, তাদের চুরির জিনিস। ফলে ধরার পর ভয়ে তারা নলের উপর চাদর ঢাকা দিয়ে চোরকে বলে ভাগ নেবে তো এসো, অর্থাৎ চোরাই মালের ভাগ মানে নেবে এসো। তখন অপরপক্ষে মৃতদেহ বহনের ভাগও তোমাকে নিতে হবে, অর্থাৎ এই মৃতদেহ তোমাকে কাঁধে নিয়ে কিন্তু শ্মশানে যেতে হবে। ফলে চোর সন্তুষ্ট হয়, কারণ সে তো চোরাই মালের ভাগটা পাবে, একটু মৃতদেহ কাঁধে নিতে হয় সে নেবে। কবে মরেছে মেশো এটা জিজ্ঞেস করেছে চোরটা বাকিদের, মানে নতুন যে সংযোগ হলো, এবং এসে কাঁধ দিল যে কবে মরেছে মেশো, মানে ও বাকির লোকদের জানাতে চাইলো ওটা আমার মেশো হয়, তাই আমাকে কাঁধে নিলাম, আমি চোর বলে নয়, মানে বাকি যারা রাস্তার আশেপাশে ছিল। বলে সেখান থেকে চোরে চোরে মাস্তুতো ভাই প্রবাদ কিন্তু সৃষ্ট হয়েছে। দেখো বন্ধু, এই যে কত সুন্দর একটা ব্যাখ্যা, মানে প্রবাদ প্রবচন কি দীর্ঘদিন সমাজের বুকে ঘটে যাওয়া কোনো বাস্তব অভিজ্ঞতার ফসল কিন্তু প্রবাদ প্রবচন এমনি এমনি কিন্তু তৈরি হয় না। ফলে দীর্ঘদিন সমাজে ঘটে যায় বাস্তব অভিজ্ঞতার ফলে এই সুন্দর সুন্দর প্রবাদ আমরা পেয়েছি। এই চোরে চোরে মাস্তুতো ভাই প্রবাদটার জন্ম কিন্তু এভাবেই। ফলে অর্থাৎ চোরে চোরে মাস্তুতো ভাই মানে হচ্ছে অসৎ ব্যক্তির সঙ্গে অসৎ ব্যক্তির মিলন, এই অর্থে এটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে চোরের আবার পুরুত। চোরের আবার পুরুত মানে হচ্ছে দুজন ব্রাহ্মণ রাত্রেবেলা প্রতিবেশীর গাছে কী করেছিল, কাঁঠাল চুরি করতে গিয়েছিল, এবং রীতিমতন কাঁঠালগুলি কিছু উপরে থাকায় গাছে ওঠার প্রয়োজন হয়। প্রথম ব্রাহ্মণ দ্বিতীয় ব্রাহ্মণকে বলে তুমি আমার কাঁধে ওঠো, ওই ডাল ধরে গাছে চড়ো এবং কাঁঠাল পড়ো। তাতে দ্বিতীয় ব্রাহ্মণ উত্তর করে যে তুমি আমার কাঁধে চড়ো, তোমার কাঁধে আমি উঠতে পারবো না, কেননা তুমি যে আমার পুরোহিত হও। এটা শুনে প্রথম ব্যক্তি চিৎকার করে বলে উঠল চোরের আবার পুরুত। এই চিৎকারে পার্শ্ববর্তী যে প্রতিবেশী যে আছে সে কিন্তু রীতিমতন জেগে উঠল। সুতরাং তাদের আর কাঁঠাল চুরি করা কিন্তু হইল না। এই চোরের আবার পুরুত মানে হচ্ছে চুরি করতে গেছে অথচ তোমার মানে ভাবলে হবে না কি আমি গুরু ও শিষ্য ও পুরুত ও ব্রাহ্মণ, এটা যদি এইভাবে ভাবে চিৎকার করতে থাকো তাহলে তোমাদের কাজটাই কিন্তু বিনষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে চোরের উপর বাটপাড়ি। এই যে চোরের উপর বাটপাড়ি মানে হচ্ছে একজন অপরকে মানে ঠকিয়ে নেওয়া, কিন্তু তাকে ঠকায় আবার কেউ যদি তখন, তাহলে এই প্রবাদটা প্রযুক্ত। এতে চোরের উপর বাটপাড়ি, চোর চুরি করে এসেছে আবার কেউ যদি সেই চোরকে মানে ঠকায় তখন চোরের উপর বাটপাড়ি। বিষয়টা কেমন বলো তো, ধরো আমার মনে পড়ে যাচ্ছে স্কুল জীবনে একটা কথা। আমি যখন কাটকের স্কুলে পড়তাম তখন একজন এসে মানে আমি এসে দেখি আমার সাইকেলের বেল্টটাই একটা বন্ধু চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, পরে জানতে পারলাম ওই বন্ধুটা বেল্টটা চুরি করেছে, সাইকেল থেকে খুলে নিয়েছে, এবং সে যখন তার সাইকেলের কাছে গেল সে দেখে তার সাইকেলের বেল্টটাকে চুরি করে নিয়ে গেছে। এই যে আমার সঙ্গে চুরি করেছিল তার সঙ্গে আরেকজন বাটপাড়ি করে কিন্তু চলে গেল। এটাকে এইভাবে ব্যবহৃত হয় ইংরেজিতে যে ডায়মন্ড কাস্ট বলছে ডায়মন্ডস, কিংবা বলা যেতে পারে দা বলছে বিটার উইট। পরটা হচ্ছে চোরের উপর রাগ করে ভুয়ে ভাত খাওয়া। এই চোরের উপর রাগ করে ভুয়ে ভাত খাওয়া মানে হচ্ছে আমরা বলি চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া, আমরা এইভাবে বলে থাকি। অর্থাৎ যার উপর রাগ করা হলো তার কোনো ক্ষতি নেই অথচ নিজেরই ক্ষতি হলে এই প্রবাদ ব্যবহৃত। অর্থাৎ চোরের উপর রাগ করে যদি মাটিতে ভাত খাই তাহলে চোরের কী লাভ হলো, চোরের তো কোনো ক্ষতি হলো না, চোর তো চুরি করে নিয়ে পালিয়েছে, আমি মাটিতে ভাত খেলে ক্ষতিটা আমারই হলো। অর্থাৎ অন্যের উপর রাগ করে যদি নিজের ক্ষতি করা হয় তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপরে যে চোরের গরু গোয়ালে বাঁধা। এই চোরের গরু গোয়ালে বাঁধা মানে কী বলতো, অর্থাৎ নিজের অপরের দোষ নিজের ঘাড়ে পড়া অথবা অপহৃত দ্রব্য গোপন করে রাখা অর্থে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়, যে চোরের গরু গোয়ালে বাঁধা। পরটা যে চোরের 10 দিন গৃহস্থের একদিন, এটা একটা জনপ্রিয় প্রবাদ। এই যে চোরের 10 দিন গৃহস্থের একদিন মানে কী বলতো, অর্থাৎ পাপকর্ম কখনো চাপা থাকে না। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে তুমি যেটা করছো সেটা একদিন না একদিন কিন্তু প্রমাণ হবেই। চোর 10 দিন চুরি করলো কোনো ব্যাপার নেই, মালপত্র যা গেলে গেলো, একদিন ধরা পড়লে তার প্রতিশোধ গৃহস্থ যা নেবে সেই 10 দিনের মাল চুরি কিন্তু 10 গুণ হয়ে যাবে। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় মার্ডার উইল আউট। তারপর হচ্ছে এই যে চোরের ধন বাট পড়ে লয়, একটু আগেই তোমার বললাম যে চোরের উপর বাট পড়ে, তারই হচ্ছে সিমিলার প্রবাদ এটা। তারপরে চোরের মন পুই আদারে বা বোচকার দিকে। চোরের মন পুই আদারে বা বোচকার দিকে মানে হচ্ছে আমরা জানি যে সবাই নিজের স্বার্থে চিন্তা করে বা স্বার্থসিদ্ধির অবসর খোঁজার কিন্তু চেষ্টা করে।
তারপরে চোরের মন বোসকার দিকে মানে কি, নিজের স্বার্থের দিকে সবাই চাইতে চায়, দৃষ্টি দিতে যায় বা দেখতে চায়। বা চোরের মার কান্না, এই চোরের মার কান্না খুবই একটা জনপ্রিয় প্রবাদ। যে আমরা জানি যে চোর চুরি করতে গিয়ে এমন মার খাইলো যে সে বাড়ি এসে রীতিমতন বিছানায় শুয়ে পড়লো। তখন চোরের মা এতে খুব কষ্ট অনুভব করে বটে, কিন্তু চেঁচিয়ে কাঁদতে পারল না, কেননা সেরকম করলে চোরের যে চুরি সেটা ধরা পড়ে যাবে। কোনো বিশেষ বিপদে পড়ে ভয়ানক কষ্ট সহ্য করতে হচ্ছে, অত সেই কষ্ট চেপে রাখতে হচ্ছে। চোরের মা বলে তার কান্নার কিন্তু বহিঃপ্রকাশ করা যায় না, কারণ সে অপরাধের সঙ্গে যুক্ত বলে। পরটা চোরের মার কুরকুটি অন্ধকার ঘুরকুটি, বিষয়টা হচ্ছে অন্ধকারেই চুরি করার সুবিধা, সুতরাং চোরের মা অন্ধকারেই আনন্দ উপভোগ করে, এটা স্বাভাবিক। দেখুন, এই প্রবাদ প্রবচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন 2003 সালে মাধ্যমিক দিই, 2005 সালে উচ্চ মাধ্যমিক, তখন কিন্তু এটা পাঠ্য ছিল। বর্তমানে স্কুল সার্ভিস কমিশন MSc-তে এটা পাঠ্য আছে। ফলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনুরোধ করব যে প্রত্যেকটা প্রবাদ প্রবচনের ক্লাস তোমরা ধৈর্য সহকারে শুনবে, তাহলে উপকারটা কিন্তু তোমাদেরই হবে। পরটা চোরের মার বড় গলা খেতে চায় দুধ কলা, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। এই যে চোরের মার বড় গলা হচ্ছে চোর্যলব্ধ ধন চোরের মার আস্ফালন এবং সুখ ভোগের চা বৃদ্ধি, বা তার চুরি করা ধনে তার খুব সুখ ভোগ করার ইচ্ছা, তার অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের গলার জোরটাই কিন্তু বেশি হয়। পরটা চোরের রাত্রিবাসী লাভ, এই চোরের রাত্রিবাসী লাভ মানে হচ্ছে চোর সাধারণত গৃহস্থ বাড়িতে চুরি করতে যায়, কিন্তু গৃহস্থ যদি সজাগ থাকে কিছুই চুরি করতে সে কিন্তু পারে না। কেবল সেখানে রাত্রিবাস করতে পারলে ইহাই যা সামান্য লাভ, মানে কোনো বিষয়ে লাভের প্রত্যাশায় গিয়ে অল্প পরিমাণে লাভ হইলে এই প্রবাদ প্রযোজ্য। চুরি করতে গেছিলো কিন্তু চুরি করতে পারলো না, ফলে রাতটা থেকে যেতে হলো, তাই বেশি লাভের পরিবর্তে অল্প লাভ হলে এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরটা চোরের সাক্ষী গাঁট কাটা, চোরের সাক্ষী গাঁট কাটা মানে হচ্ছে আমরা প্রবাদ বলি যে চোরের সাক্ষী মাতাল, সুরীর সাক্ষী মাতাল, এই অর্থে প্রবাদ করি, অর্থাৎ যে ধরনের লোক তার সাক্ষী যদি সেই ধরনের ব্যক্তি হয়। তা চৌকিদারি কি ঝকমারি, মার খেতে প্রাণ গেল, বিষয়টা হচ্ছে লাভ সামান্য কষ্টই বেশি, সেই স্থলে এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে চৌঘড়ি মাত দেখানো, চৌঘড়ি মাত দেখানো হচ্ছে দাবা পড়ে খেলায় ব্যবহৃত হয়, এটা সাধারণত মানে বিষম সংকটে ফেললে এই প্রবাদটা ব্যবহৃত হয়। দেখো বন্ধু, আজকের স্বনির্মিত শেষ প্রবাদ যেটা, যে 14 শাকের মধ্যে ওল পরামানিক, বিষয়টা হচ্ছে আমরা জানি এদেশে ভূত চতুর্দশীর দিনে 14 শাক খাওয়ার রীতি আছে, 14 ধরনের শাক খাওয়ার নিয়ম আছে। তাতে 14 শাকের মধ্যে ওলের পাতা দেওয়া হয়, এবং কতগুলি প্রীতিকর এক জাতীয় দ্রব্যের মধ্যে কোনো অপ্রীতিকর ভিন্ন জাতীয় দ্রব্য এসে যদি উপস্থিত হয়, এই প্রকার প্রবাদ কিন্তু ব্যবহৃত হয়, অর্থাৎ ভালোর মধ্যে খারাপের উপস্থিতি, মানে এক বালতি দুধে এক ফোঁটা চোনা যাকে বলা যেতে পারে। আশা করছি বন্ধু আজ স্বনির্মিত প্রবাদ প্রবচনের 3 নম্বর ক্লাসে, অর্থাৎ শেষ ক্লাসে, এবং টোটাল প্রবাদ প্রবচনের 27 নম্বর ক্লাসে তোমাদের একটা তথ্য সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি। তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।